বাবার বয়স ৭২, কন্যার ৩। তবে দুজনের বন্ধুত্ব দারুণ। সংসদ সদস্য ব্যস্ত বাবা কাজের ফাঁকেও মেয়েকে আদর করতে ভুলেন না। কৃষকের সন্তান পরিচয় দেন গর্বের সাথে। ওরা খুব সাধারণ পরিবার, কৃষক পরিবার, এত কোনো আমরি পরিবার না। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি। বাবা মা যা দিতেন তা দিয়ে সন্তুষ্ট থাকতাম, এতে বেশি আমাদের চাওয়া ছিল না। আমাকে সবচেয়ে আদর করতেন এই জন্য যে আমি লেখাপড়া ভালো, কথা কম বলি, চুপচাপ থাকতাম। স্কুল জীবনে মনে পড়ে এরকম একটা স্মৃতি যেটা থাকে না, মানুষ সে সময় খেলাধুলার একটা স্মৃতি থাকে, বন্ধুদের নিয়ে একটা স্মৃতি থাকে, এরকম একটা স্মৃতি আমাদেরকে একটু জানাবেন। প্রথম জীবনে আমি মক্তবে লেখাপড়া করেছি। হুজুর খুব ভালো শিক্ষক ছিলেন, উনি ভালোভাবে পড়াইতেন। উনি বলেন যে 130 পারা উনি আমাদেরকে প্রথম প্রশিক্ষণ দিলেন, শিখাইলেন যে আগে মুখস্থ করে শোনাইতে পারবে তাকে পুরস্কৃত করব। আমি এটা প্রথম মুখস্থ করে শোনাইলাম। তাহলে এই 130 ফরজ, এইভাবে 130 ফরজ আল্লাহ তাআলার বাণী মুসলমানের উপর ফরজ করিয়াছেন তিনি। একে একে কহি যায় সব বিবরণ, মুক্তসের করিয়াছেন যত মুমিনগণ। রাসূলেরও 4 কুজি ফরজ হইল 4, ইমাম আজম সাহেব মালিকি হাম্বলি। মুসলমানি ফাঁসবে না, জানিবে না সাপ, কলেমা নামা মুসলমানি ফাঁসবে না, জানিবে না সাত, কলেমা নামাজ, রোজা, হজ, জাকাত। ওজুর মধ্যে 4 ফরজ করো আবেদন, হাত মুখ ফাউদন মুসকরণ শেষ। গোসলতে 3 ফরজ করো আবেদন, গড় গোড়া নাগে পানি সর্বঙ্গদন। আকাম বলো কহে 13 বার, নামাজ বাহির এসে আন্দোলতে 7। 30 দিনে 30 রোজা আর 30 নিয়ত, এখানেতে 60 হয় কেতাবে 7। এই নিয়ে সর্বমোট 130 ফরজ হয়। ইয়া সকল মুসলমানের যে নিহিত হয়। এটা যখন আমি প্রথম মুখস্থ করে বললাম, তখনকার হুজুর যিনি পড়াইতেন তিনি আমাকে একটা কাঠপেন্সিল পুরস্কার দিয়েছেন। এটা আমার সবচেয়ে এখন মনে পড়ে। এটা আমি ছাত্র হিসেবে ভালো ছিলাম, সবার আগে মুখস্থ করেছি এবং জীবনে তখনই প্রথম পুরস্কার পাই। চারবার সংসদ সদস্য, সামলেছেন রেলপথের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও। তবে দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন ৬৭ বছর বয়সে বিয়ে করে। যে বিষয়টা নিয়ে অনেক কৌতূহল আছে সবারই, আমাদেরও আছে। একটু জানতে চাচ্ছিলাম যে আপনি চিরকুমার থাকার সিদ্ধান্তটা প্রথম জীবনে কেন নিয়েছিলেন? না, চিরদিন থাকার কোনো সিদ্ধান্ত নেই নাই, হয় না। আমি সংগঠনের প্রতি এতই আমার ঝোঁক ছিল, দলের কর্মকাণ্ড আমি কাজ করতে করতে বিয়ে শাদির দিকে খেয়ালে ছিল না, যার জন্য দেরি হয়ে গিয়েছে। রাজনীতিবিদ ছিলেন, স্কুল কলেজ জীবন কেটেছে, ছাত্রলীগ করেছেন, সিএ পড়েছেন, এই যে সময়টা আপনার কাটলো, এই সময়ের মধ্যে কেউ কি কখনো প্রেমের প্রস্তাব দেয়নি? আমি ছাত্র হিসেবে ভালো ছিলাম, আবার খুব চুপচাপ থাকতাম, কেউ বেশি বয়ও আমার দিকে তাকাইতো না। কিন্তু তারপরেও তাদের ভাবে বুঝতাম, কিন্তু আমি ভাবতা দিতাম না। আবার 2-1 সিডি লেগেছিল, সিডির জীবনে উত্তর দেয় না, যার জন্য তারা ফ্যাশন দিকে চলে গিয়েছে। এজন্য ও প্রেমের আমার প্রতি আসতে চাইল, আমার থেকে যেহেতু কোনোরকম সুযোগ পায় নাই, কোনোরকম ইঙ্গিত পায় নাই, ইশারা পায় নাই, তারা অনায়াসেই পিছনে চলে গিয়েছে। 2-1টা চিঠির কথা কি মনে আছে যে চিঠিতে আপনাকে লিখেছিল? চিঠিগুলো পড়তে পেরেছিলেন? সিডি পড়ছি, পরে দেখলাম যে প্রেম বাপ, আমি এর ভাবটা দিইনি, উত্তরও দিই নাই। এজন্য তারা যে পথে আগমন সে পথে নির্গমন, আসছে আবার চলে গিয়েছে। তাহলে শেষ পর্যন্ত কিভাবে প্রেমে পড়ে গেলেন? শেষে যখন আপনি বিয়ে করলেন সেই সময় কি প্রেম থেকে বিয়েটা হয়েছিল? আসলে কি হয়েছিল যে এইরকম ব্রত কেউ একজন ভাঙতে পেরেছে? না, যে বর্তমানে যে আমার সহধর্মিণী, উনি লেখাপড়া করেন, ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর এরপরে পরিচয়ের মাধ্যমে মাধ্যমে কথাবার্তা বলতে বলতেই একসময় আসলে এখানে কোনো ঘটক দরকার হয় নাই। উনি এবং আমি দুইজনে কথাবার্তা বলতেই একসময় উনিও রাজি হয়ে গেলেন, আমিও রাজি হয়ে গেলাম। আল্লাহর রহমত হলো বিয়ে হয়ে গেল। আচ্ছা, বিয়ে যখন করলেন তার পরবর্তীতে হানিমুনটা কোথায় করেছিলেন? হানিমুন তো আমাদের কোথাও করার দরকার না, আমরা হানিমুনে কোথাও বেরিয়ে যাই নাই। আমরা নিজেরা এই ধরনের কোনো কথা, আমি ছিলাম মন্ত্রী, সুযোগ ছিল না হানিমুনে বেরিয়ে যাওয়ার। একদিন আমরা গিয়েছিলাম
কক্সবাজার আসার পথে ট্রেনে আসলাম। তো ট্রেনে যখন আসলাম তখন আমরা বলি যে ধরে নাও এটা আমাদের হানিমুন। তখন আমরা কিন্তু আমি মন্ত্রী, তখন মন্ত্রী। কক্সবাজারে আসার পথে চট্টগ্রাম কক্সবাজার তো আর ট্রেন আসে না, চিটাগাং পর্যন্ত আসলাম। চিটাগাং থেকে ট্রেনে ঢাকা এসেছি। এটাকে তখন আমরা মনে করে দিলাম আমার ওয়াইফকে, রেখিয়া ধরে নাও এটা আমাদের হানিমুন। ভাবের কি কোনো কমপ্লেন ছিল না যে এত ব্যস্ত থাকেন, ঘুরতে নিয়ে যান না, বা আপনি সময়টা আসলে কতটা দিতে পেরেছেন? সে স্বাভাবিকভাবে সব কিছু মেনে নিয়েছে। দেখে যে আমি অনেক দায়িত্বে আছি বিদায় সেই ব্যাপারে অত্যন্ত সহনশীল, আপন মনে মেনে নিয়েছে। যখন যা তাতে সে সন্তুষ্ট। প্রায় হচ্ছে তরুণ সমাজে একটা মজা করে অনেকে বলে যে বিবাহিত জীবন ভালো, তার চাইতে অবিবাহিত জীবন ভালো। কেউ বলে হয়তো না বিবাহিত জীবনটা ভালো। আপনার কাছে কি মনে হয়, দীর্ঘ সময় আপনি অবিবাহিত জীবন কাটিয়েছেন, তারপর এখন বিবাহিত জীবনে আছেন, কোনটা আসলে ভালো, বিবাহিত জীবন না অবিবাহিত? অবিবাহিত জীবন থেকে বিবাহিত জীবনটা আরও বেশি ভালো লাগে আমার কাছে। আগে তো আমি নিজের কিছু কাজ করবো, নিজে সব কিছু করতো। এখন আমার অনেক কাজ আমার ওয়াইফ আমাকে এগিয়ে দেন, সহযোগিতা করেন। সংসারে একটা পরিপূর্ণতা আছে, সংসারের কাজগুলি গোছানো। এখন আসি দেখি যে সব সাজানো গোছানো, কাপড় চোপড় রান্না বান্না সব কিছু সাজানো গোছানো। একমাত্র অবদান আমার স্ত্রী হরুফা আক্তার রিক্তা। তিনি একজন অ্যাডভোকেট, তিনি আবার হাইকোর্টের বড় একজন অ্যাডভোকেট, কিছুদিন আগে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। তো ওনারা যে সাজিয়ে গোছাইয়ে রাখেন, সকল কাজে সহযোগিতা করেন, এতে বিবাহিত জীবনটা অবিবাহিত জীবন থেকে গোছানো এবং আমার কাছে মনে হয় এই জীবনটা আরও ভালো। আচ্ছা, আরেকটা বিষয় যে সাধারণ দাম্পত্য জীবনে আমরা সাধারণ যারা যেটা মনে করি যে দাম্পত্য জীবনে খুঁটিনাটি ঝগড়াঝাটি হয়, রাজনীতিবিদদের আসলে কি তা হয়? মানে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার সময় নাই, কখন হবে? এত কোনো ঝগড়াঝাটি হয় না, হওয়ার সময় নাই। আর মাঝে মাঝে কিছু কিছু মান অভিমান হয়, এটা ঝগড়া না। মান অভিমানটা প্রথম কে ভাঙায়, ভাবি ভাঙান না আপনি? আমি ভাঙাই, উনিও ভাঙায় কোনোদিন। মান অভিমান কিছুটা হয়তো খাওয়া দাওয়ার সময় আমি খাবো না, উনি বলে খাওয়া লাগবো, হে না খেলে আমি বলি যে খাইতে হইব, বসে এরপর শেষ। বেশি দূরে অগ্রসর হয় না, সামান্য মান অভিমান সামান্য সময়ে শেষ হয়ে যায়। এটা ক্ষীণ। ভাবির হাতের কোন রান্নাটা আপনার কাছে বেশি ভালো লাগে, মানে যেটা মানে বিশেষ সময়ে বা আপনার মান ভাঙানোর জন্যই উনি তৈরি করে দেন? না, মান ভাঙানো না, এমনি উনি মাঝে মাঝে পাক করেন। উনি যে মাঝে মাঝে পাক করেন, পাক খুব সুস্বাদু। উনি সবচেয়ে বেশি পাক ভালোভাবে পাক করতে পারেন গরু মাংস। এত সুন্দর করে পাক করে খাইতে মজা লাগে। বেশি খাওয়া হয় না, মাঝে মাঝে। গরু মাংস আমরা বেশি খাই না, মাঝে মাঝে। উনি ভালো পাক করতে পারেন, এটা বলছি। আমি স্কুল থেকে মেট্রিক পাস, ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম। আমি যখন সিএ পড়ি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি, তখন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। লেখাপড়া ক্ষান্ত করে বঙ্গবন্ধু ডাকে একদম মুন্সিগঞ্জ হয়ে বন্ধু রাষ্ট্র ভারতে আশ্রয় দিলাম। ওই সময় মুজিব বাহিনী গঠিত হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে। মুজিব বাহিনী এই মুজিব বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করি। পূর্বাঞ্চলীয় অধিনায়ক ছিলেন মণিভাই, জেলা কমান্ডার ছিলেন সৈয়দ রাজা রহমান। তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি আমাদের এলাকা, আমাদের বেল্টে, কুমিল্লা অঞ্চলে কুমিল্লা জেলা বিভিন্ন উপজেলায় আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমাদের ট্রেনিংটা ছিল গেরিলা। আমরা হিট অ্যান্ড রান, এই ছিল আমাদের বড় কাজ। শত্রুপক্ষে আঘাত করে আবার আমরা নিরাপদ স্থানে চলে গিয়েছি। এইভাবে 9 মাস শত্রুদেরকে আমরা কাহিল করেছি যুদ্ধ করতে। ওই এলাকা যত পাঞ্জাবি সৈন্য ছিল তাদেরকে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী, মুজিব বাহিনী আমরা মিলেই শত্রুদের দুর্গে আমরা আঘাত করেছি। পরবর্তীতে কিভাবে রাজনীতিতে আসা, মানে এটা কি বঙ্গবন্ধুর সান্নিধ্যের কারণেই আপনি রাজনীতিতে আসলেন, না রাজনীতি করার ইচ্ছাটা নিজের মধ্যে ছিল? তো বঙ্গবন্ধু যখন কুমিল্লা গিয়েছিলেন, বঙ্গবন্ধুর সাথে আমরা দেখার এবং তখন সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। বঙ্গবন্ধু আমাকে আদর করে পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু ওদিনের যে ভাষণ, ওদিনের যে বক্তৃতা আমাদেরকে মুগ্ধ করেছিল। ওই দিনে বঙ্গবন্ধুর সাথে আমার প্রথম সাক্ষাৎ, বঙ্গবন্ধুর সাথে পায়ে ধরে সালাম করেছি। বঙ্গবন্ধু একজন কর্মী হিসেবে আমি আওয়ামী লীগের কাজ করেছি। আওয়ামী লীগের কাজ করতে করতে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি। তারপরে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার পর তারপরে আমি আমার রাজনীতিতে ভালোভাবে জড়িয়ে পড়ি আওয়ামী লীগের কর্মকাণ্ডে। আওয়ামী লীগের কর্মকাণ্ড করতে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। আমার নেত্রী আমাকে প্রথম 1986 সনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়।
তখন আমি পাশ করতে পারিনি। বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী কাজী জাফরের কাছে আমি পরাজিত হই। তারপরে 96 সনে আমি কাজী জাফরকে বিপুল ভোটে পরাজিত করি। এবার সহ আমি 60বার এমপি। এলাকাবাসীদেরকে নিয়ে আপনার স্বপ্ন বা ভবিষ্যতে আরও কতদূর তাদেরকে এলাকার উন্নয়ন বা শিক্ষা, সেখানে স্বাস্থ্য উন্নয়ন ঠিক কতটা আপনি করতে পেরেছেন বা আরও কতটা করতে চান? নেত্রীর নির্দেশে মানুষের যা করার দরকার, যেটুকু করার দরকার, একটা 16 আনা করা সম্ভব হয় না, কিন্তু ম্যাক্সিমাম করেছি। স্কুল, কলেজ, পুল, কালভার্ট, রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সামাজিক অবকাঠামো উন্নয়ন, যা করার দরকার, জনগণের যা দরকার ম্যাক্সিমাম করেছি। আমার এলাকার জনগণ খুব খুশি। আমার নির্বাচনী এলাকায় গেলেই আপনি কাঁচা রাস্তা পাবেন না, সকল রাস্তা আমি পাকা করেছি। এটা একমাত্র কারণ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই জন্য আমাদের এই কাজগুলি করা সম্ভব হয়েছে। নেত্রী একজন সবল প্রধানমন্ত্রী, তিনি অর্থের ব্যবস্থা করেছেন। যদি অর্থের ব্যবস্থা করেছেন বিদায়, এই অর্থ দ্বারাই আমরা এলাকার উন্নয়ন করেছি। এর একমাত্র অবদান প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তার কর্মী হিসাবে আমার উপর যে দায়িত্ব ছিল, আমি শতভাগ চেষ্টা করেছি আমার এলাকার জনগণ যাতে সেবা পায়, খেদমত পায়, সুযোগ পায়, সুবিধা পায়, সব কিছু করেছি। ইনশাল্লাহ ম্যাক্সিমাম সফল হয়েছি। বিয়ের বছরখানেক পরই কন্যা সন্তানের বাবা হয়েছেন। এরপর হয়েছেন যমজ ছেলে সন্তানের বাবা। অবসরের সময়টুকু পরিবারকেই দেওয়ার চেষ্টা করেন। প্রথম যখন বাবা হলেন, তখন যখন সন্তান আপনি কোলে নিলেন, সেই মুহূর্তে আপনার ফিলিংটা কী ছিল? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি আমার মেয়েকে পেয়ে এবং পরবর্তী পর্যায়ে দুজন ছেলেকে পেয়ে। এত খুশি, এটা তো বলার অপেক্ষা রাখে না। খুশি হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। কিন্তু ছোটবেলায় ঈদটা কীভাবে কাটাতেন? এদের আমি একটা মনে পড়ে, আমার বাবার সাথে বাজারে গিয়েছিলাম, তো একটা জামা কিনে দিয়েছে আমার বাবা। আমার বাবা ছিলেন খাঁটি কৃষক। আমরা তো সাধারণ পরিবারে জন্মগ্রহণ, এত আমরি পরিবার নয়, আমি আগে বলেছি। তো বাজার গিয়ে একটা জামা কিনেছিল, জামাটা তখন গায়ে দেয় নাই। বাড়িতে আসি দেখলাম যে এটা বড় হয়ে গেছে। এরপরে বাবা দিল যে দৌড়, ওরা চলবে আবার, নাহলে আমি যাবো না, আপনি যান। বাবা গেছে, গিয়ে আবার এটা দোকান থেকে আবার নিয়ে আসছে, যা যেটুকু দরকার এটুকু নিয়ে আসছে। এটা মনে পড়ে যে বাজারে গেলাম, জামা আনলাম, গায়ে লাগলো না, পরে আবার বাবা এটাকে ঠিক করে নিয়ে আসলেন। এইটুকু। আপনি বাবা হয়েছেন, আপনি আপনার সন্তানদের জন্য যখন জামা কাপড় কিনতে যান, সাইজটা ঠিকঠাক থাকে তো? না, এগুলো মাঝে মাঝে ভুল হয়ে যায়, বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, পরে আবার শেষ করে আনি। আপনি যখন বিয়ে করেছিলেন তখন মন্ত্রী ছিলেন। দেশবাসীর কাছে আপনি একজন মন্ত্রী, এলাকাবাসীর কাছে আপনি তাদের জনপ্রতিনিধি। তো শ্বশুরবাড়িতে তো আপনি জামাই ছিলেন। তো শ্বশুরবাড়ি প্রথমবার বেড়াতে গিয়েছেন, জামাই আদরটা তারা কীভাবে আপনাকে মানে আপ্যায়ন করেছে বা সেই স্মৃতি মনে পড়ে? আরে এত আপ্যায়ন, অবাক হয়ে গেছে। এতে এত বড় টেবিলে হরেক রকমের খাবার, এত রকম ফিডা, এত খাবার, এত রকম মাছ মাংস, আমি দেখে তো ভয় পেয়ে গেলাম, এগুলো কীভাবে খাবো, এত রকম। এটাকে দেখে আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক, যা আমার দরকার যেখান থেকে একটু একটু নিয়ে খাইলাম, কিন্তু ওদের আয়োজন ছিল বিরাট। এখনও যান শ্বশুরবাড়িতে বেড়াতে? খুব কম যায়, গেলে ওই ধরনের আয়োজন থাকে, বিরাট আয়োজন। ঈদের কেনাকাটা ভাবিকে মানে কি উপহার দিয়েছেন এবছরের ঈদের জন্য? আর সিম্পল একটা আংটি দিয়েছি, আর কিছুটা। শাড়ি কেনেন নাই? শাড়ি কিনে না, শাড়ি যদি শাড়ি ওনার আছে বেশ কিছু, উনি মনে করে যে উনি বললো যে লাগবে না, একটা আংটি কিনে দিয়েছি ওনাকে। ভাবি এতে খুশি? হ্যাঁ, এটা খুশি। যদি কোনো উনি শাড়ি কিনতে চায়, ওনার ডিমান্ড বেশি না, সামান্য সিম্পল, আংটি কিনতে এত স্যাটিসফাইড। শাড়ি কিনতে চাইলে এখনও সময় আছে, আমি রেডি আছি, উনি যদি চায়। লোকসানে থাকা রেলপথের উন্নয়ন কার আমলে বেশি হয়েছে, শুনব সাবেক রেলমন্ত্রীর কাছ থেকেই। আমাদের উন্নয়ন, আমাদের রেলপথ মন্ত্রীদের এখানে কোনো, আমি মনে করি আমার বা অন্যান্য রেলমন্ত্রীদের কোনো ক্রেডিট নাই। মাননীয় প্রধানমন্ত্রী যখনই উনি চেয়েছেন তখনই উন্নয়ন হয়েছে। এখানে আমি মন্ত্রী বা সুরঞ্জিত দা বা কিছুদিন সদ্য নেতা কাদের ভাই ছিলেন, আমাদের ব্যাপার না। ব্যাপারটা হলো একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী
ঐকান্তিক ইচ্ছায় তার নির্দেশে রেলে আমরা বেশি বাজেট পেয়েছি, বিভিন্ন বড় 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 প্রকল্প গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। অতএব কার আমলে কাজ হয়েছে একমাত্র যদি আমল উল্লেখ করতে হয় তাহলে জননেত্রী শেখ হাসিনার আমল। রেলপথ সবসময় জনপ্রিয় এবং নিরাপদ জনবান্ধব একটি যাত্রা। এই রেলপথ আমাদের দেশে হচ্ছে রেলপথের চাইতে সড়ক পথ হচ্ছে সবচেয়ে বেশি ছড়িয়ে গেছে, কিন্তু সে তুলনায় রেলপথ বাড়েনি। এটার পেছনে কি কারণ ছিল, মানে কি কারণকে আপনি দায়ী? আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রেলের প্রতি নজর দিলেন, সুনজর দিলেন। এই অবহেলিত রেলপথকে, সেখানে একসময় রেলের বাজেট ছিল মাত্র 500 কোটি টাকা, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বছর 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 রেলের প্রতি এত আন্তরিক, এত দরদ, রেলের প্রতি বাজেট বৃদ্ধি করেছেন, টাকা দিয়েছেন, বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছেন। আমি যখন মন্ত্রী ছিলাম শেষের দিকে 48টি প্রকল্প চলমান ছিল, এর মধ্যে বেশ কিছু প্রকল্প আমরা সফল করে এনেছি। রেলপথ ছিল একদম ধ্বংসের শেষ প্রান্তে, শেষ হয়ে যায় এমন অবস্থা থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সুনজরের কারণে রেলপথ এখন মানুষের দৃষ্টি কেড়েছে। এখন কিভাবে অনেক নতুন নতুন রেল লাইন আমরা নির্মাণ করেছি, অনেক পুরাতন জীর্ণশীর্ণ বিনামূল্যের রেল লাইন সব ছিল জীর্ণশীর্ণ, এগুলি আমরা রিপেয়ার করেছি, মেরামত করেছি, পুনর্বাসন করেছি। ইঞ্জিন ছিল না, 46 ইঞ্জিন এনেছি, 46 ইঞ্জিন এনেছি আমি যখন দায়িত্বে ছিলাম। 270টি কোচ এনেছি। তারপরে যত রেল লাইন, যেমন সবচেয়ে বড় ঢাকা থেকে সিটাগাং এন্টায়ার রেল লাইন ডাবল লাইন সৃষ্টি করার জন্য আমরা করেছি। শুধু বাকি আছে লাকসাম থেকে আখাউড়ের একটু অংশ, হয়তো আগামী 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এন্টায়ার রেলপথ ডাবল লাইন শতভাগ শেষ হয়ে যাবে। আবার সেটা চট্টগ্রাম থেকে কক্সবাজার, আমাদের কক্সবাজার সেখানে রেল লাইন ছিল না, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের চট্টগ্রাম থেকে রেল লাইন নির্মাণের কাজ শতভাগ এগিয়ে যাচ্ছে। খুলনা থেকে মংলা রেল লাইন নির্মাণের কাজ চলছে। ইস্যুদি থেকে পাবনা হয়ে ডালাসর রেল লাইনের কাজ প্রায় শেষ। আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। আবার ঢাকা থেকে পদ্মা ব্রিজ ক্রস করে জাজিরা, ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর পর্যন্ত রেল লাইন যাবে, যে প্রকল্পের নাম পদ্মা সেতু রেল সংযোগ। এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। সায়নায় অর্থায়নে রেলের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ, রেলের সবচেয়ে বড় প্রকল্প। এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা আমি যখন মন্ত্রী ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এই কাজ দ্রুততম চলছে। আবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমরা বুলেট ট্রেন চালাবো। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বুলেট ট্রেনের ব্যবস্থা করো, এই জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। বুলেট ট্রেনের জন্য এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলছে। ঢাকা থেকে কুমিল্লা হয়ে আপ টু চট্টগ্রাম বুলেট ট্রেন যাবে। এই বুলেট ট্রেন যখন চালু হবে তখন ঢাকা থেকে সিটাগাং যাতে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। ওটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই প্রকল্প আমি শুরু করে দিয়েছি। দেখতে দেখতে পেরিয়ে গেছে 72 বসন্ত। জীবনের চাওয়া পাওয়ার হিসেব কি মিলেছে? না, কোনো অতৃপ্তি নাই। আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে তাতে আমি খুশি। আমি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে অনেক গ্রাম থেকে, প্রথমে উপজেলা থেকে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি করেছেন। তারপর আমাকে আওয়ামী লীগের নৌকা মার্কার টিকিট দিয়েছেন। আমি এমপি হয়েছি, সংসদের হুইপ হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার দয়া, তার অনুগ্রহে পরে আমি মন্ত্রী হয়েছি। সব কিছু অবদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। আল্লাহ আমাকে যেটুকু দিয়েছেন তাতে আমি খুশি। কবে অপশন নেব এটা এখন বলতে পারি না, সময় বলে দিবে কখন অপশন নেব। তবে এখন রাজনীতিতে আমি খুব উৎসাহ সহিত কাজ করে যাচ্ছি।